এবার আমার অনেক মেয়ে হেটার্স অনেক বেশি। প্রেম তো রোজ জীবনে আসে, আমি ওই রোজের প্রেম না, মানে প্রেম রিয়েল লাইফ। আমাকে জাতীয় বউ হিসেবে না, তারা আসলে আপনি কি ধরনের ছেলে চান, যে দর্শনগুলো আপনি শেয়ার করেন, কি জীবনে এগুলো বিলং করে? there is no answer in here, আমার এই প্রশ্নের কোনো উত্তর নেই। এই এতটুকু মুগ্ধতাই কি আসলে টেকে ভালোবাসা? আপনি তো বেশি সুইট, এই কথাটাই একটা মিথ্যা কথা। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আমার অতিথি হিসেবে আছে জয়িতা আশরাফ, ইনফ্লুয়েন্সার এবং অভিনয় শিল্পী। সোশ্যাল মিডিয়ায় আপনি এই সময় আসলে ভীষণ ভাইরাল। সাম্প্রতিক সময়ে দু একটি আপনার সোশ্যাল কন্টেন্টকে ঘিরে মানুষ আপনাকে দেখছে, আলোচনা করছে, সমালোচনা করছে। এটা কেমন লাগে? এই জিনিসটার আমি ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই দেখতে পারি। যেমন এখানটায় আমার অনেক পজিটিভ হেটার্স আর নেগেটিভ, পজিটিভ হেটার্স বলবো না, হেটার্সরা পজিটিভ অবভিয়াসলি হয় না, পজিটিভ কিছু পার্সন আমরা দেখতে পারি, নেগেটিভও কিছু পার্সন দেখতে পারি। অনেকে আছে যারা আমায় ভীষণ পছন্দ করছে, আমার কথা তাদের মনে গেঁথে যাচ্ছে। আবার এমন অনেকেই আছে যারা আমায় সেরকম একটাভাবে পছন্দ করছে না, কারণ তাদের মানসিকতার সঙ্গে আমার মানসিকতা বা আমার কথাবার্তা, আমার বাচনভঙ্গির মিল তারা খুঁজে পাচ্ছে না। এই কারণে তারা অনেক সময় দেখা যায় সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ধরনের মন্তব্য বা গুজব বলতে পারি আমরা ছড়িয়ে থাকে, কিন্তু আমি আসলে এসবে সেরকম একটা গুরুত্ব আরোপ করি না বা দেখারও সময় পাই না, কারণ রোজ কাজ থাকে, রোজ শ্যুট থাকে। আর আমি মনে করি আমি যদি এই জিনিসগুলোতে গুরুত্ব দিয়েও থাকি, আমি আমার কাজে পিছিয়ে পড়বো। আমার আপাতত ক্যারিয়ারে ফোকাস করার সময় এর বেশি আমি কিছু দেখতে চাচ্ছি না। মনে করে যে আপনি একটু পুরুষদেরকে একটু বেশি প্রায়োরিটাইজ করেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমরা এশিয়ান কান্ট্রিতে যেটা দেখে থাকি, আমরা নারী এবং পুরুষদের মাঝে একটা ভেদাভেদ না চাইতেও করে ফেলে থাকি, এবং নারীদের নিয়ে বলার মতো ভোকাল বা ভয়েস আমরা অহরহ চারপাশে পেয়ে থাকি, কিন্তু পুরুষদের নিয়ে বলার মতো ভোকাল আমরা খুব গুটিকণাক ছাড়া খুব একটা পেয়ে থাকি না। আমাকে যেটা প্রশ্ন করা হয় বা জার্নালিস্টরা যে ধরনের প্রশ্ন করে, সে ধরনের প্রশ্নের উত্তরই আমি দিয়ে থাকি। ছেলেদের নিয়ে আমি কী ধরনের চিন্তা করি বা ছেলেদেরকে কীভাবে রাখা উচিত বা কীভাবে তাদেরকে বোঝা উচিত। অনেক সময় আমি দেখি যে আমার মন্তব্যগুলো অনেক মেয়েরাই পছন্দ করে না, যদিও সকলেই হয়তো বা জেনে থাকবেন আমার অনেক মেয়ে হেটার্স অনেক বেশি। কোথাও না কোথাও তারা জিনিসগুলো পছন্দ করেন না, তারা মনে করে থাকেন যে আমি তাদের অপোজিটে কথা বলছি বা তারা যেভাবে চিন্তা চেতনা করছে আমি তার টোটাল অপোজিট কথা কেন বলছি। আমার এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করার কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলবো, আমাকে আমার বাবা বা মা ছোটোবেলা থেকে যে ধরনের সম্মান দিতে সকলকে শিখিয়েছে, সে একজন পুরুষ হোক বা একজন নারী হোক, আমি যথেষ্ট সম্মান দেওয়ার ট্রাই করি। জয়িতা, আপনি কি জানেন যে বাংলাদেশের ছেলেদের বড় একটা অংশ আপনাকে জাতীয় বউ হিসেবে ভাবতে পছন্দ করে? হ্যাঁ, এরমটা আমি দেখেছি, এরমটা আমি অনেক আর্টিকেলসেও দেখেছি, অনেক ভিডিওতেও দেখেছি। জিনিসটা আমার কাছে মনে হয় আমাকে জাতীয় বউ হিসেবে না, তারা আসলে মিন করতে চায় যে তারা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স যাদের মাঝে আছে সেই ধরনের বউ চেয়ে থাকে। আমি যেহেতু মাধ্যম হিসেবে এসছি, তারা আমাকে মাধ্যম বানিয়ে বোঝাতে চায় যে তারা এই ধরনের মেয়ে চাচ্ছে বা এই ধরনের বউ চাচ্ছে যারা এই মেন্টালিটি বা এই মানসিকতা ধারণ করবে। আপনি কি ধরনের ছেলে চান ব্যক্তি জীবনে? আমি এরম ছেলে চাই যে আমার থেকে বেশি আমার ক্যারিয়ারকে গুরুত্ব দেবে, যে আমায় ভালোবাসবে, যে আমাকে সময় দেবে, এবং আমার ক্যারিয়ারকে সে নিজের ক্যারিয়ার মনে করে কখনো আমার ক্যারিয়ারের মাঝে আসবে না। আপনি আপনার ক্যারিয়ারকে আসলে ফোকাস করতে চান, আপনার ক্যারিয়ারে যে স্বপ্ন, আপনি যে কাজ করছেন বিভিন্ন সেক্টরে এবং আগামী দিনে অনেক কাজ করবেন, সেক্ষেত্রে এখন আপনার জীবনে একজন সুপুরুষ চলে আসলো যে জয়িতা তুমি সব কিছু করতে পারবে। ঠিক আসার 3 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর সে চাইলো যে জয়িতা আপনি কিছুই করতে পারবেন না, তখন আসলে ওই পুরুষের প্রতি আপনার মনস্তাত্ত্বিক স্ট্যান্ডটা কেমন থাকে? একদমই ঠিক থাকবে না। আমি তার সঙ্গে শুরুতেই এই বিষয়ে কথা বলে নেব যে আপনি যদি আমার সঙ্গে রইতে চান, কখনো আমার ক্যারিয়ারের মাঝে আসা যাবে না, কারণ এই ক্যারিয়ারটা শুধু আমার তৈরি নয়, এই ক্যারিয়ারের পেছনে আমার বাবা মার শ্রম আছে, স্পেশালি আমার মায়ের শ্রম আছে। এই ক্যারিয়ার গড়তে আমি এতগুলো বছর এত প্রচেষ্টা চালিয়েছি, এত কিছু চালিয়েছি, এত চড়াও উতরাও পার করে এই জোনটাতে বা এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। যেটা বিয়ের আগে একটা কমিটমেন্টের জায়গা থেকে একটা রিলেশনশিপ রান করা, আর ঠিক বিয়ের 1 বছর বা 2 বছর পরে রিয়েলিটির মধ্যে আসার যে তফাৎটা, সেই জায়গা থেকে আপনার সিদ্ধান্তটা আসলে কি হবে? সে বলেছে যেটা আপনি করতে পারবেন না, বা যেটা আমি চাই তুমি এটা করবে না, তখন জয়িতার স্টেটমেন্ট। বিয়ের আগে সে ইনশিওর করেছিল তুমি পারবে, বিয়ের পরে সে বলছে তুমি পারবে না, এরকম কিছু? একদম। আচ্ছা, আমি অবভিয়াসলি
প্রথমত তাকে বোঝানোর চেষ্টা করব, তাকে আমার দিকগুলো বলার চেষ্টা করব, আমার স্ট্রাগলিং পিরিয়ডগুলো জানানোর চেষ্টা করব। আর সে যদি সুপুরুষ হয়ে থাকে বা সে যদি একজন পুরুষ হয়ে থাকে, আমি আশা করব যে সে স্ট্রাগলিং পিরিয়ডটা সম্পর্কে ভালো নলেজ বা আইডিয়া রাখবে, কারণ একটা ক্যারিয়ার বিল্ড আপ করা এত ইজি না। তারপরেও যদি আমি দেখি যে সে বুঝতে পারছে না, আমি একটু গ্যাপ নেব। আপনি নিজেকে একটু সময় দিন, আমি আমাকে একটু সময় দিই, এবং আপনি ভাবুন আপনার জন্য কি বেটার, আমি ভাবি আমার জন্য কি বেটার। আমি যদি দেখি যে তারপরেও সে কোনোভাবে বুঝতে পারছে না, আমি স্বভাবতই একটা ব্যালেন্সিং ওয়েতে চলা ট্রাই করব। এরপরও যদি সে অ্যাগ্রি না করে আমার ক্যারিয়ার, তবে আমি বলবো যে আমাদের কিছু সময়ের জন্য আলাদা থাকা শ্রেয়। সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কি আসলে হয়ে আসছে? সে যখন আমার জীবনসঙ্গী যখন আমার পছন্দে শুরুতে রাজি ছিল, এখন রাজি না, তবে সেও কোথাও না কোথাও আমাকে চিটি করলো। কারণ সে শুরুতে রাজি ছিল, সে বিশ্বাস আমাকে দিয়েছে যে তোমার সব কিছুতে আমি রাজি। আমি বিশ্বাসটা যখন তার প্রতি এনেছি, তখন গিয়ে যদি সে তার কথার ধরনটা বদলে ফেলে, কোথাও না কোথাও সেও আমাকে ঠকালো। আর এই ঠকানোটার মানে এটা না যে আমার ভালোবাসার মানুষকে আমি ডাইভোর্স দিয়ে দেবো বা ছেড়ে দেবো। আমরা সময় নেব, একে অপরকে সময় দেব, সে তার মতো সময় নেবে, আমি আপনি আমার খুবই মতো স্মার্ট একজন সুদর্শন নারী, আপনি কি কখনো প্রেম করেছেন? হ্যাঁ, আমি প্রেম তো রোজ জীবনে আসে। আমি ওই রোজের প্রেম না, মানে প্রেম, হ্যাঁ রিয়েল হ্যাঁ আমি লাইফ প্রেম করেছি, ভালোবেসেছি। কমিটমেন্টের জায়গাটা কেমন ছিল ওই পুরুষের বা ওই ছেলেটার? আমি যাকে ভালোবেসেছিলাম সে ভীষণই দারুণ ছিল, ভীষণই দারুণ ছিল। সে তার ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস ছিল, সে তার ফ্যামিলি নিয়ে খুব সিরিয়াস ছিল। একজন ছেলের মাঝে যে গুণাবলীগুলো থাকা উচিত তার মাঝে সব কিছুই ছিল, কিন্তু যেটা ছিল না সেটা আন্ডারস্ট্যান্ডিং। আর একটা সম্পর্কে এই জিনিসটাই সব থেকে বেশি দরকারি বলে আমি মনে করি, যেখানটায় আন্ডারস্ট্যান্ডিং থাকে না। আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝে সব পড়ে, বিশ্বাস বলুন। আপনি যেখানে বোঝাচ্ছেন মেয়েদেরকে ধৈর্য ধরা দরকার, মেয়েদেরকে চুপ করে থাকা দরকার, আপনি একটু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কেন মিসলিড হলেন? মানে আমার সাইকোলজিক্যালি জানার জন্য প্রশ্নটা। আমি কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় মিসলিড হইনি। একটা মেয়ে ততক্ষণ অবধি চেষ্টা করে যতক্ষণ না অবধি সে ভঙ্গুর কাচের মতো হয়ে যায়। আমিও জিনিসটা সেটাই করেছি। আমি যতক্ষণ না ভঙ্গুর কাচের মতো হয়ে গিয়েছি, আমি চেষ্টা করেছি সম্পর্কটা ধরে রাখার। কিন্তু যখন গিয়ে আমি দেখেছি কবরে আমার দুপাই ঢুকে গিয়েছে, দ্যাট টাইম আমি ভেবেছি যে না, এবার আমার কথা ভাবা উচিত, এবার আমার নিজের পরিবারের কথা ভাবা উচিত। কারণ সবার আগে আমার পরিবার এবং আমি। অনেকটা সময় আমরা যখন ভালোবাসার মোহতে জড়িয়ে যাই, এই জিনিসটা আমরা ভুলে যাই। তখন আমরা ও মানুষটাকে ঈশ্বর ভাবা শুরু করে দেই, প্রভু ভাবা শুরু করে দেই, এবং মনে করি যে তিনিই আমার অক্সিজেন, তিনি ছাড়া আমি প্রশ্বাস গ্রহণ করতে পারবো না, নিঃশ্বাস ত্যাগ করতে পারছি না, এরকম কিছু, বা প্রশ্বাস নিঃশ্বাসের একটা ঝামেলা হয়ে যাচ্ছে, তিনি ছাড়া আমি বাঁচবো না বা মরে যাবো। 2-3 মাস পর আমরা যখন রিয়েল লাইফটাতে ফিরি, বা 2-3 মাস একা থাকার পর আমরা যখন জীবনটা সম্পর্কে বুঝি, তখন আমরা অনেকাংশেই দেখি যে যে মানুষটার জন্য এত প্রচেষ্টা, এত চেষ্টা, সেই মানুষটা আমায় দুঃখ বিলাস ছাড়া কিছুই দিয়ে গেল না। যা দিয়ে গেল তা ধ্বংসাবশেষ। তো সবসময় এই জন্যই আমি বলি যে সম্পর্কে সবসময় সময় নেওয়া উচিত, ভাবা উচিত, চিন্তা করা উচিত, এবং একটা পা বা একটা কদম দেওয়ার আগে 10 কদম পর কী হবে সেটা সবসময় চিন্তা করে একটা সম্পর্কে যাওয়া উচিত। আপনার এই প্রেমের অভিজ্ঞতা বা দাম্পত্যের এই অভিজ্ঞতা কিভাবে আপনি নিজের মধ্যে ওন করলেন? আমি বরাবরই খুব বই পড়ি। আমার বই পড়তে ভীষণ পছন্দ, এবং আমি ছোটোবেলা থেকে শিল্পকলার সঙ্গে যুক্ত। সংস্কৃতি সহ বাকি যেই জিনিসগুলো আছে, মানুষকে নিয়ে চিন্তা চেতনা, এই জিনিসগুলোর উপর আমি বহু কাজ করেছি। বিভিন্ন সোশ্যাল সেক্টরে আমি বিভিন্ন ধরনের কাজ করেছি, স্টিল আমি করে যাচ্ছি। জায়গাগুলোতে আমাকে একটা জিনিসই শেখানো হয়েছে, মানুষ তোমাকে হাজার নিচে নামানোর চেষ্টা করুক, হাজার ছোট করার চেষ্টা করুক, বদলে কোনো উত্তর দিও না। কারণ যে মানুষটা আজকে তোমাকে ছোট করছে, এই মানুষটা একটা সময় গিয়ে কোথাও না কোথাও এই জায়গাটাতেই পড়ে যাবে, কিন্তু উঠবে তুমি। ওই সময়টা যদি তুমি ভেঙে না গিয়ে উঠে দাঁড়াও এবং সামনের দিকে এগিয়ে যাও, তুমিই জিতবে, তুমিই সাকসেসফুল হবে। আর বাবা আমাকে সবসময় বলে থাকে যে মা, যে যাই বলুক, তুমি কখনো ভেঙে পড়বে না, আর যতই তোমাকে কেউ অপমান অপদস্থ করুক না কেন, তুমি কখনো পাল্টা জবাব দেবে না। আর আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। আমি এই জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করার ট্রাই করি, যেন আমি কাউকে ছোট না করি বা কাউকে অপমানজনক কথা না বলি, সে আমাকে যতই যে যাই বলে থাকুক না কেন। আমাদের এই যে সামাজিক বাস্তবতা বা সামাজিক প্রেক্ষাপট, সেখানে নারী পুরুষকে বা নারী পুরুষের জায়গাটাকে, ক্ষমতায়নের জায়গাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বর্তমান সময়ে আমরা নারী পুরুষকে দেখতে গেলে সমান দাঁড়িপাল্লায় অবশ্যই আমাদের জাজ করতে হবে। ক্ষমতায়নের জায়গা থেকে আপনার কারা এগিয়ে আছে বলে মনে হয়? There is no answer in here. আমার এই প্রশ্নের কোনো উত্তর নেই। আমাদের সামাজিক প্রেক্ষাপটটায় নারী পুরুষের থেকে পুরো একদম সামগ্রিকভাবে কারা এগিয়ে আছে? যদি বাংলাদেশের বিষয়টাতে বলি, তবে আমরা
নিত্য নতুন দিনে যদি দেখতে চাই তবে দেখবো হ্যাঁ পুরুষেরা কিঞ্চিত পরিমাণ বা সামান্য পরিমাণ নারীদের থেকে এগিয়ে থাকছে। আপনি যে সকল কন্টেন্ট সোশ্যাল মিডিয়া বলেন বা আপনার ফিলোসফির জায়গা থেকে যে দর্শনগুলো আপনি শেয়ার করেন, আপনি কি ব্যক্তি জীবনে এগুলো বিলং করেন? হ্যাঁ, ব্যক্তি জীবনে আমার বাবা একজন ডিফেন্স পার্সন অ্যান্ড বাবার অগোচরে মা আমায় বড় করেছে। বাবার অ্যাবসেন্সে আমি ছোটোবেলা থেকে মায়ের কাছেই বড় হয়েছি। আর মা আমাকে ছোটোবেলা থেকে সব দিকে এভাবে শিক্ষা দিয়েছে, স্পেশালি মানসিকভাবে। মা সবসময় ট্রাই করেছে এমন কিছু করার, আমাকে এবং আমার বোনকে এমনভাবে তৈরি করার যেন আমরাই তাদের ওয়েপন হতে পারি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের মেয়েরা অনেক সময় আসছে অর্থনৈতিকভাবে আসলে অনেক উচ্চবিলাসী মনোভাব নিয়ে বসবাস করে। আপনার সাইকোলজিক্যালি ভাবনা আসলে মেয়েদের এই জায়গাটাতে কতটা সংযত হওয়া উচিত বলে মনে করেন? আপনি একটা জিনিস নোটিস করলে দেখবেন, মেয়েরা যতই এক্সপেন্সিভ লাইফ লিড করুক না কেন, তাদেরকে একটা টিপের পাতা দিলে যে কোনো মেয়ে খুশি হয়ে যাবে। এটা যদি 100% মেয়ে হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তারা যতই এক্সপেন্সিভ লাইফ লিড করুক না কেন, একটা টিপের পাতা দিলে খুশি হয়ে যাবে। মোমেন্টের জন্য জয়িতা, এটা একটা মোমেন্ট। এরকম মোমেন্ট পুরুষ, ভালো সুপুরুষ যারা, তারা অসংখ্য বার ক্রিয়েট করে, ঠিক না? কিন্তু আমি বছরভর আপনাকে শুধু পাতায় পাতায় টিপি দিয়ে গেলাম, এই সাইকোলজিটা তো আর টিকবে না। বছরকে বছর শুধু আমি তাকে পাতা ভর টিপি কেন দিয়ে যাব? সমমূল্যে তো আমি অন্য কিছুও দিতে পারি। এই এতটুকু মুগ্ধতাই কি আসলে টেকে ভালোবাসা? হ্যাঁ, এতটুকু মুগ্ধতাই ভালোবাসা থেকে। সংসার থেকে জয়িতা, সংসার থেকে মানসিক শান্তিতে। এই জিনিসটা ছাড়া সংসার থেকে না। আপনি আমাকে 2-3টা প্রশ্ন করবেন। আচ্ছা, ইটস মাই টার্ন নাও। ওকে, আপনাকে প্রশ্ন করলে আমি প্রশ্নবিদ্ধ প্রথমেই করতে চাই, একটা মেয়ের এই জেনারেশনে বা এই জনটাতে ঠিক কী রকম হওয়া উচিত, যেরকমটা হলে একটা ছেলে তার হাত শক্ত করে ধরে বলতে পারবে আমি জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার পাশে থাকতে পারবো এবং থাকতে চাইও? এই কথাটাই একটা মিথ্যা কথা। মানে এই যে লং টার্ম কমিটমেন্ট, এটা একটা সিচুয়েশনাল ক্রিয়েশন, মানুষের মনের মধ্যে টার্মে আসে, বলে। আলটিমেট যখন 2 দিন পর আবার একটা কোনো ইস্যু তৈরি হয়, তখন আসলে প্রেমটা চলে যায়। পুরুষ মানুষ চায় সম্মান প্রথমত, দ্বিতীয়ত বোঝাপড়া, সুন্দর জায়গা। গ্রেট অ্যান্সার। আমরা কেন সচরাচর এশিয়ান কান্ট্রি হোক বা বাইরের কোনো দেশ আমরা দেখতে পারি, সচরাচর আমরা কেন কারো সফলতা দেখতে পারি না, বা কেউ সফল হতে গেলে আমাদের কেন অহংকার, ভূমিতা বা এমন কোনো কিছু ভেতরে চলে আসে যে এই জিনিসটা থেকে আমরা ওই মানুষটাকে নামানোর প্রচেষ্টায় নেমে যাই? আমাদের আশেপাশে এত ব্যর্থ মানুষের সংখ্যা বেশি, যার কারণে সফল মানুষের সংখ্যা কম হওয়াতে তারাই আসলে এই ধরনের আক্রমণাত্মক বা জেলাসের শিকার হয়। এটা প্রতিনিয়ত, সেটা ঘর কিংবা বাহির সব জায়গায় এখন খুব বেশি প্রকটভাবে দেখা দেয়। তবে আমাদের মানসিকভাবে অনেক উদার হওয়া প্রয়োজন, যেটা আমরা আসলে হয়ে উঠতে পারি না, সেটা আমাদের দৈন্যতা। আচ্ছা, খুবই সুন্দর চমৎকার একটি উত্তর। এবং আমি তৃতীয় প্রশ্নটি যেটা করতে চাই সেটা হলো, আমাদের সবারই এরকম একটা জায়গা থেকে থাকে যে জায়গাটায় আমরা দুনিয়া থেকে পালাতে চাইলে চলে যাই বা হারিয়ে যাওয়ার জায়গা। আপনার এরকম কোন জায়গা আছে আপনি যখন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে থাকেন বা দুঃখ বিলাস বহুল জীবন নিয়ে থাকেন, সে জায়গাটাতে গিয়ে থাকেন? এরকম জায়গাটা কোনটা? সেটা হচ্ছে বান্দরবানের থানচি। শেষ প্রশ্নটা আমি যেটা করতে চাই, আমরা যে বৈবাহিক জীবনে গিয়ে থাকি বা সাংসারিক জীবনে গিয়ে থাকি, হয়তোবা কোথাও না কোথাও আপনি ওই জীবনটার মাঝে দিয়ে যাচ্ছেন। এই জীবনটাতে এমন কোন জিনিসটা আপনার মনকে খুব কড়া নাড়ে বা আপনি বিমোহিত বা কষ্ট ভারাক্রান্ত মনে চলে যান, এবং যে জিনিসটা আপনার ওয়াইফের চেঞ্জ করা উচিত বা আপনার গৃহিণীর চেঞ্জ করা উচিত বলে আপনি মনে করেন? সেটা শুনলে আপনি প্রচণ্ড হাসতে পারেন, কিন্তু আমি অনসেট একদম হৃদয় থেকে বলছি, আমি আমার বউয়ের কাছে একটা কোলবালিশ চাই রাতের বেলা, সেটা দেয় না। এবং তার জন্য আমি মাঝে মধ্যে আমি বলি খুব হার্ডলি, আমি যদি তোমাকে কোনোদিন ছেড়েও যাই, কোলবালিশটার জন্য যাবো। একদম হৃদয়ের কথা। ইটস দ্য ভেরি ভেরি ফানি অ্যান্ড গ্রেট অ্যান্সার। অবশ্যই আমরা আপুকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, আপনাকে যেন আপনার সব আশা বা আপনার এই কোলবালিশটা দিয়ে দেওয়া হয়ে থাকে। আপু অবশ্যই ভাইয়ের কোলবালিশটা দিয়ে দেবেন। ভাইয়ার এই বিষয়টা নিয়ে খুবই আক্ষেপ এবং দুঃখ, এতটুকুই। আমি একটু রেপিড ফায়ারলি কিছু একদম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লাস্টের দিকে কিছু প্রশ্ন করব, আপনি একদম স্পেসিফিক উত্তরগুলো দিবেন আশা করি। আবার প্রেমে পড়েছেন কারো? প্রেমে আমি রোজ পড়ি। হ্যাঁ। বিয়ে করবেন কবে? 4 বছর পর। শাশুড়ির কোন গুণটা সবচাইতে আপনাকে মুগ্ধ করবে? আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার শাশুড়ির মধ্যে এই গুণটা তুমি দিও। তিনি যেন প্রাউডলি বলতে পারে আমি এরমই একজন বৌমা চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সিনেমার জায়গায় আসলে কোন নায়ক পছন্দ? সিয়াম ভাইয়া। কফি খেতে চান কার সাথে?
কফি খেতে চাই আমার দিদি আর আমার বেড়াল আছে একটা টুইনো, তো আমরাই কফি খাই একসঙ্গে একটু বসে। নায়কের মধ্যেই আসি, দিদির সাথে তো খাওয়াই যায়। নায়কদের মাঝে তাহসান ভাইয়া আমার প্রচুর পছন্দ। রোজা ইসলাম কি বলবে এই ভিডিও করে? রোজা আপু এমনি অনেক সুইট, রোজা আপু এটাতে আমার না, মনে আপনি হয় তো না। বেশি সুইট। এখন আপনি গিয়ে যদি বলেন তাহসান ভাইকে যে কফি খাবো, তখন তো রোজা আপুর তো একটা সংশয় তৈরি হবে যে আমি জয়িতার সাথে ছাড়বো কিনা। ভিডিও কলে কফি খাবো। শেষ প্রশ্ন, নেক্সট কাজ কি আসছে এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলা আছে? আপাতত আমি বিভিন্ন টিভিসি আর ওভিসি নিয়ে ব্যস্ত, বাট রিসেন্ট কিছু নাটক আসছে আমার এবং ওটিটির প্ল্যাটফর্মে কিছু কাজ চলছে। রিসেন্ট আমি যেটা করতে চাচ্ছি, কাজের বাইরে আমি যেটা করতে চাচ্ছি, বৃদ্ধাশ্রম নিয়ে কাজ এবং দুস্থ শিশু এবং আমাদের রাস্তায় যে ধরনের আমরা কুকুর বা বেড়াল থেকে দেখে থাকি, এদের নিয়ে আমি কিছু কাজ করতে চাচ্ছি এবং আমি ইনিশিয়েটিভ অলরেডি নেওয়া শুরু করেছি। দর্শকদের কাছে শুধু আমার এতটুকুই বলার আছে, সকলে আমার জন্য দোয়া রাখবেন, আর যতটা এত বছর বা এই 1-1.5 বছর আমার পাশে ছিলেন, এভাবে আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন, আমার জন্য শুধু দোয়া রাখবেন, আর কিছু লাগবে না। আপনাদের দোয়ায় আমি অনেক দূরে এগিয়েছি এবং আমি চাই আমি আরও অনেক বেশি দূরে এগোই এবং আপনাদের মনের আরও বেশি কাছে চলে আসি। দর্শক, চ্যানেলের সাথে এতক্ষণ আড্ডায় ছিলেন জয়িতা আশরাফ। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, সাথে থাকবেন।